জ্বালানি তেলের দাম বৃদ্ধি অস্বাভাবিক, জনজীবনে প্রভাব পড়ার শঙ্কা। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের ৩১ নম্বর কূপ খননের কাজ শুরু। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু। কাল থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। কলেজ ছাত্র নিহত, আহত অন্তত ৩০। এবং বৈরী আবহাওয়ায় দিনাজপুরের লিচু ফলনে ধস, ঝরে গেছে ৬৫ থেকে ৭০% গাছের মুকুল। আর্থিক বিপর্যয়ের শঙ্কা চাষির। জ্বালানি তেলের নতুন দাম কার্যকরের পরও দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্প থেকে কমেনি যানবাহন ও গ্রাহকের দীর্ঘ লাইন। তেলের দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন ভোক্তারা। জনজীবনের সব ক্ষেত্রে প্রভাব পড়ার শঙ্কার কথা জানান তারা। জ্বালানির মূল্য বৃদ্ধিকে সহনীয় পর্যায়ে এনে তেলের সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। দামের এমন বৃদ্ধিতে বাড়তি অর্থ গুনতে হওয়ায় ক্ষুব্ধ রাজশাহীর ভোক্তারা। তেল নিতে আসা গ্রাহকরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে সার্বিক জনজীবনে। বাড়বে জিনিসপত্রের দাম, ধানসহ সব ফসলের উৎপাদন এবং পরিবহন খরচ। তেলের দাম সহনীয় রেখে সরবরাহ বৃদ্ধির দাবি তাদের। দাম বাড়ানোর পরেও যেটা যদি অ্যাভেলেবল হতো, এই যে মানুষের ভোগান্তিটা, এই ভোগান্তিটা মানুষের ভুগতো না। দ্রব্যমূল্য সব ধরনের সবকিছুই বৃদ্ধি পাবে এবং সবকিছুরই দাম বাড়বে, গাড়ি ভাড়া সবকিছুই বৃদ্ধি হবে। তেলের নতুন দর নির্ধারণের পর বরিশালের ফিলিং স্টেশনগুলোতে ভিড় কিছুটা কমেছে। তেল সংকট আর বাড়তি খরচের বোঝা মাথায় নিয়ে গন্তব্যে ছুটছেন চালক ও যাত্রীরা। বলছেন, এর নেতিবাচক প্রভাব পড়বে কৃষি, মৎস্যসহ যোগাযোগ ব্যবস্থায়। এছাড়া পণ্যবাহী ট্রাকের ভাড়াও বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে পাইকারি ও খুচরা বাজারে। দাম বেড়ে যাবে, মানুষের দৈনন্দিন জীবনে কাজকর্মে একটু হবে, কষ্ট হবে সবার জন্য। ডিজেল পাম্প চালিত হয়, কৃষির, তারপর যানবাহন সবই তেল ছাড়া চলে না, জ্বালানি তেল ছাড়া। তেলের দামে লাফের পরও ভোগান্তি কমেনি খুলনার গ্রাহকদের। পাম্পগুলোতে জ্বালানি কিনতে আসা মানুষের লাইন ও অপেক্ষার পালা চোখে পড়ার মতো। সিলেট, কক্সবাজার যেখানে ভাড়া যায়, কিন্তু এখন আর সেই জাতি পাচ্ছি না। প্রত্যেকটা মানুষের কর্মঘণ্টা কমে যাচ্ছে। এই সময়টা একটা মানুষ যদি শ্রম দিত, কাজে করতো, সে এই সময়ের ভিতরে ২০০, ৫০০, ১০০০ টাকা ইনকাম করতে পারতো। সরবরাহ ব্যবস্থায় রেশনিং পদ্ধতি চালু থাকলে সহসাই সংকট কমবে না, এমন আশঙ্কার কথাই বলছেন নারায়ণগঞ্জের ফিলিং স্টেশনের মালিক ও সরবরাহকারী লরি চালকরা। এদিকে শহরের গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে কমেনি গাড়ির দীর্ঘ লাইন। চাহিদা পূরণ মনে হয় না হইব, ঠিক আছে। এতে মাছ দিতে না আমরা যারা শ্রমিক কাম করছে মরণ। অকটেন পাইতাম সপ্তাহে নিতাম ১০ থেকে ১২,০০০, হেনে পাই ২,০০০, ৩,০০০। এটা কিভাবে সম্ভব এক সপ্তাহে? গ্রাহকদের দাবি, তেলের দাম সহনীয় রেখে সরবরাহ বাড়ালে কমবে দুর্ভোগ। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, তেলের দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন গ্রাহকরা? ডিপো থেকে পাম্পগুলোতে চাহিদা মতো তেল পাবে কিনা সব মিলিয়ে জানাবেন। কৌড়ি, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি শুধু একটি সংখ্যা নয়, এটি আসলে কৃষি, শিল্প এবং মানুষের জীবনের সাথে ছুঁয়ে যাওয়া একটি নীরব চাপের নাম। আসলে জ্বালানি তেলের হঠাৎ মূল্যবৃদ্ধির যে প্রভাব, সেটি আসলে মানুষের যে জীবনযাত্রার মান, সেই জীবনযাত্রার মানের প্রত্যেকটি স্তরে পড়বে। যদিও আমরা দেখছি গেল কয়েকদিন ধরেই কিন্তু জ্বালানি তেলের একদিকে সংকট, এই সংকটের কারণে মানুষের ভোগান্তি চরম মাত্রায় উঠেছে। এরই মধ্যে হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে একদিকে যেমন কৃষি অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব পড়বে, অন্যদিকে কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি পণ্যের দাম বেড়ে যাবে, মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। এটি নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমরা দু একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। একটু আপনার কাছেই জানতে চাই যে জ্বালানি তেলের হঠাৎ করে এই যে মূল্য বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধির কারণে আসলে কি প্রভাব পড়বে, একটু যদি আপনি বলেন যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে কি প্রভাব পড়বে। তো এখন অন্য কিছু নয়, সম্ভবত এই যে অবস্থান দাঁড়াইছে, যদি এভাবে আরও কিছুদিন চলে তাহলে তো দেশের বিশাল একটা ক্ষতি হবে। তো সেই সাথে আমার মনে হয় যেভাবে তেল দেওয়া হচ্ছে, এই তেলটা যে অন্য সিস্টেমে করে দেয় তাহলে কিন্তু একজন ব্যক্তি এখানে নেয়, কাউনিয়ায় নেয়, পীরগাছা নেয়, একই ব্যক্তি সারাদিন তেল সংগ্রহ করে সে তেল বাজারে বিক্রি করতেছে, গ্রামে বিক্রি করতেছে।
তেলের তো একটি ভোগান্তি আছে, তার মধ্যে আবার দাম বাড়লো, এই দাম বাড়া নিয়ে কি বলবো? তো এইটা নিয়ে তো আমাদের কিছু করেনি, গভর্নমেন্ট যেটা করবে তাছাড়া আমাদের কিছু করেননি এখন। অনেক ধন্যবাদ কৌড়ি। আসলে আমরা শুনছিলাম সাধারণ মানুষ যে বিষয়টি বলছেন যে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে কিন্তু মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে। অন্যদিকে উত্তরাঞ্চল যেহেতু কৃষি নির্ভর অর্থনীতি এখানে, সেদিক থেকে আসলে জমি চাষ থেকে শুরু করে পরিবহন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কিন্তু এই ডিজেলের প্রয়োজন হয়, জ্বালানি তেলের প্রয়োজন হয়। মূল্য বৃদ্ধির ফলে কৃষি উৎপাদনে ব্যয় বেড়ে যাবে। কৃষকরা বলছেন কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে, অন্যদিকে এই যে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রেখে এই পাম্পগুলোতে রেশনিং পদ্ধতি যেমন চালুটা ঠিক রাখতে হবে, সরবরাহ বাড়াতে হবে এবং একই সাথে এই পাম্পগুলো থেকে একই ব্যক্তি যেন প্রত্যেকটি জায়গায় তেল দিতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এখন পর্যন্ত রংপুর অঞ্চলে যে পরিমাণ জ্বালানি তেলের চাহিদা তার থেকে কম পাওয়া যাচ্ছে, ফলে ভোগান্তিও চরম মাত্রায় উঠেছে। কৌড়ি। মাজেদ, ধন্যবাদ আপনাকে। এখন টিপট ডিটারজেন্ট পাউডার 500 গ্রামের সাথে 50 গ্রাম ফ্রি। টিপট ডিটারজেন্ট পাউডার, প্রতিদিনই চমক। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের 31 নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে। সকালে জেলার বুধল এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন পেট্রো বাংলার পরিচালক AKM মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন BGFCL এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক। প্রকল্প পরিচালক জানান, নির্ধারিত 210 দিনের মধ্যে 31 নম্বর কূপের খনন কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগে সফল হলে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় 15 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা সম্ভব হবে, যা দেশের জ্বালানি চাহিদা মেটাতে কিছুটা সহায়ক হবে। কূপটি খননে ব্যয় হবে প্রায় 594 কোটি টাকা। 5600 মিটার গভীরতার এই কূপটি দেশের অন্যতম গভীরতম গ্যাস কূপ হিসেবে বিবেচিত হচ্ছে। গত 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 3 জন ও হামে 1 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 804 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 165 শিশুর। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 15 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হন 15,326 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 12,396 জন। এদিকে সংক্রামক এই রোগ প্রতিরোধে কাল থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। রংপুর মহানগরী জুড়ে 14 দিনব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। প্রশাসক মাহফুজ উন নবী ডন জানান, প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়া হবে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মঞ্জুর মিয়া নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ওই জমি বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে হেলাল মিয়ার লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে খলিলুর রহমানের লোকজনকে কাজ করতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। সংঘর্ষে দেশি অস্ত্রের আঘাতে মঞ্জুর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের মধ্যে গুরুতর 10 জনকে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৈরী আবহাওয়ায় দিনাজপুরের লিচুর ফলনে ধস নেমেছে। 65 থেকে 70% গাছের মুকুল ঝরে পড়েছে। অবশিষ্ট গুটি নিয়েও আছে শঙ্কা। লিচু চাষিরা বলছেন, চরম আর্থিক বিপর্যয়ে পড়তে যাচ্ছেন তারা। দেশে লিচুর রাজধানী হিসেবে খ্যাত দিনাজপুর, মিষ্টি স্বাদের কারণে এখানকার লিচুর চাহিদা সারা দেশেই। বৈশাখের মাঝামাঝি থেকে আষাঢ় পর্যন্ত জেলার বিভিন্ন বাজার ভরে ওঠে বেদানা, মাদ্রাজি, বোম্বাই ও চায়না 3 জাতের ফলে। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। শিলাবৃষ্টি আর ঝড়ে অর্ধেকেরও বেশি লিচু গাছের মুকুল ঝরে পড়েছে। অবশিষ্ট যেটুকু আছে তা রক্ষায় দেয়া হচ্ছে কীটনাশক ও ভিটামিন। মুকুল আসার পর এখন টিকে আছে কেবল 30 থেকে 35% লিচু, এমন দাবি চাষিদের। এতে চরম আর্থিক পর্যায়ের শঙ্কায় তারা। আসলে আমরা কৃষক চাষিরা হতাশ। এবার প্রথমত আকাশের দুর্যোগ, শিলাবৃষ্টির কারণে 50% লিচু নষ্ট হয়ে গেছে। তো গতবার থেকে এবার লিচুর খুব খারাপ।
খাবার লিচু হবে কিনা এরকম একটা ব্যাপার স্যাপার। মেন কথা হলো ওয়েদার ভালো না, আকাশে বৃষ্টি হচ্ছে, মুকুল নষ্ট হয়ে যাচ্ছে, পোকা নানান দিক দিয়ে লিচু নষ্ট হয়ে যাচ্ছে, 70% লিচু নাই। এখনো লিচু কেবল গুটি অবস্থায় আছে। আশা করছি যে আগামী 45 থেকে 50 দিনের মধ্যে লিচুটি বাজারে আসবে। তো সেই ক্ষেত্রে যদি এই আবহাওয়া বিরাজমান থাকে, বিশেষত শিলাবৃষ্টি এবং দফায় দফায় ঝড়, তাহলে লিচুর উৎপাদনটা একদম আশঙ্কাজনকভাবে নেমে যেতে পারে। দিনাজপুর জেলায় প্রায় 5,700 হেক্টর জমিতে হয়েছে লিচুর আবাদ। ছোট বড় মিলিয়ে বাগানের সংখ্যা 10,000-এরও বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি সম্বলিত ব্যানার অবমাননার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এটি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত 15ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলার সময় কয়েকজন শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে ব্যানার পদদলিত করেন। তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি সম্বলিত বিভিন্ন ব্যানারের অবমাননা করেন। এ ঘটনায় উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানানো হয় প্রতিবাদ সমাবেশে। নওগাঁ জেনারেল হাসপাতালে এক নারীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন একটি সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে রোগীর স্বজনদের হামলার অভিযোগে কর্মবিরতি পালন করেছেন নার্সরা। নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবিতা রানী নামে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হাসপাতালের অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে শহরের মুক্তির মোড়ে বিক্ষোভ করেন নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। পরে তারা হাসপাতালের আবাসিক চিকিৎসকের সঙ্গে দেখা করে অভিযোগ তুলে ধরেন। অন্যদিকে রোগীর স্বজনদের হামলার অভিযোগ তুলে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত হাসপাতালের সামনে কর্মসূচি পালন করেন নার্সরা। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে 3 ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে বেনাপোল পেট্রাপোল সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, বেনাপোল স্থলবন্দর এলাকায় কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় অসুস্থ ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য যশোর বা খুলনায় নিতে হয়। এতে অনেক সময় রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এলাকাবাসী একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান। হাসপাতাল স্থাপনের আশ্বাস না পেলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। কৃষকের সোনালী স্বপ্ন ডুবেছে পানিতে। টানা বর্ষণে হবিগঞ্জের 3 উপজেলার হাওরের 500 একর বোরো ধান পানিতে তলিয়ে আছে। ঝুঁকিতে আরও 3 হাওরের 1000 একর জমির ধান। এজন্য ফসল রক্ষায় স্থায়ী বাঁধ না দেয়াকে দুষছেন কৃষক। কয়েক মাসের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল কদিন বাদেই উঠত ঘরে, কিন্তু অসময়ের বৃষ্টিতে সবই এখন পানির নিচে। সোনালী স্বপ্নের এভাবে ডুবে যাওয়া চেয়ে চেয়ে দেখা ছাড়া আর যেন করার কিছুই নেই। টানা বৃষ্টিতে ডুবে গেছে বানিয়াচংয়ের হুগলি হাওর, আজমিরিগঞ্জের নোয়াগড় হাওর এবং লাখাই উপজেলার স্বজনগ্রাম বুল্লা সহ বিভিন্ন এলাকার 500 একর জমির বোরো ধান। ঋণ পরিশোধ আর ভবিষ্যতের চিন্তায় দিশেহারা কৃষক। স্থায়ী ফসল রক্ষা বাঁধ না থাকায় এমন দুর্ভোগ বলছেন তারা। সে ঋণ পিন করে করছে, তারা এখন কি করব এই অবস্থায়, এই জমির টাকাই কিভাবে দিব, বা ঋণ যে করছে সার দিছে বীজ দিছে এইগুলোর টাকাই দিতে পারবো কেমন? বৃষ্টি হইয়া কষ্ট করছি, বান সান আটকে যাচ্ছে না, ডিব্বিয়া গেছে। কৃষকে এই জিনিসটা পানি দিয়া কোনো মতে চিকাইয়া রাখা হয়েছে। যদি কোনো আর কোনো আর 2-4 আঙ্গুর পানি বাড়ে তাহলে হাজার হাজার জমি যেগুলো নষ্ট হইব। দ্রুত ব্যবস্থা না নিলে বাদেশ্বরা, বালি ও বাঙ্গা হাওরের 1000 একর ফসলও ডুবে যাওয়ার শঙ্কায় জনপ্রতিনিধি। 7000 জমি বিঘা এইগুলো জমির উপরে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এলাকাটা নির্ভরশীল। এখন পর্যন্ত আপনার বালি, বাদেশ্বরা এবং ব্যাংক এখন তো আসে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ও তাদেরকে ক্ষতির পূরণটা দেওয়ার একটা ব্যবস্থা যেন হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিপূরণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পানিগুলো নিষ্কাশন হইতেছে না, প্রপার নিষ্কাশন ব্যবস্থা নাই বিধায় পানিগুলো এখানে জমা হয়ে আছে। ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে আসলে আমরা তো এখন তথ্য নিতেছি, তথ্য কালেক্ট করে সেটা পরে জানা, এখন আপাতত বলা যাবে না যে কি পরিমাণ আসলে কত হেক্টর জমি পানির নিচে গেছে। স্থায়ী একটি বাঁধ রক্ষা করতে পারে এই ক্ষতি থেকে। তার জন্য নতুন সরকারের সদিচ্ছার উপর জোর দিচ্ছেন কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বন্দরনগরী চট্টগ্রামে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় এবং গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।
প্রখর রোদে কয়েক ঘন্টা ধরে মোটরসাইকেল ও গাড়ি চালকরা তেলের জন্য অপেক্ষা করছেন। অনেক পাম্পে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা বেশি হওয়ায় সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। দাম বৃদ্ধির এই পরিস্থিতিতে সামনে হয়তো তেলের সংকট আরও ঘনীভূত হতে পারে এমন শঙ্কায় আগে ভাগেই ট্যাঙ্ক পূর্ণ করে রাখার চেষ্টা করছেন অনেক চালকরা। জ্বালানি খাতে এই অস্থিরতার পেছনে ডিপো থেকে তেল বরাদ্দের পুরনো রেশনিং পদ্ধতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এদিকে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেও রাঙামাটিতে আগের দামেই বিক্রি হচ্ছে জ্বালানি তেল। অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন বলেন, মজুত করা তেল যেহেতু পুরনো দামে কিনেছেন মালিকরা, তাই বাড়তি দামে বিক্রির কোনো সুযোগ নেই। কক্সবাজারে জ্বালানি তেলের সংকট বেড়েই চলেছে। সমস্যার প্রকট হলে পর্যটন খাতেও পড়বে নেতিবাচক প্রভাব। ভেঙে পড়তে পারে নগরীর গণপরিবহন ব্যবস্থাও। এ অবস্থায় দেশের প্রধান পর্যটন কেন্দ্র ও বিপুল সংখ্যক রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল হওয়ায় বিশেষ বিবেচনায় তেল সরবরাহ বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় সারি সারি গাড়ি। শুধু কক্সবাজার শহরের নয়, এমন চিত্র পুরো জেলার। 2, 3 বা 4 থেকে 5 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষার পরও কেউ কেউ জানেন না কখন পাবেন কাঙ্ক্ষিত তেল। দীর্ঘ অপেক্ষার পর অনেক সময় তেল ফুরিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় পাম্প। তখন হতাশ হয়ে ফিরতে হয় অনেককে। আবার কোনো কোনো পাম্প তেলের সরবরাহ না পেয়ে থাকছে বন্ধ। এখানে পাম্প আছে 3টার মধ্যে আপনার 2-3টা বন্ধ থাকে, একটা খোলা থাকে। তাহলে আমি বাকি তেলগুলো আমার ম্যানেজ করতে সারা রাত চলে যায়। এটা লাইনে দইরা মানে অনেক কষ্ট হচ্ছে, গাড়ি গিয়ে দাগ হয়ে যাচ্ছে, আরো মানে লাইনে দইরা এত কষ্ট করে আইরা তারপর 100 টাকা দিচ্ছি, এটা তো ভুগি। গ্রাহকরা জানান দীর্ঘ সময় অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আর যা পাওয়া যাচ্ছে তা আবার চাহিদার তুলনায় অপ্রতুল। আমি শুক্রবার শনিবার সময় পাই, একবার যদি টাঙ্কি ফিল আপ করে দিলে আমাদের হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আর গিয়াতে আসতে হবে না, ফিলিং স্টেশনে আসতে হবে না। 100 টাকা তেল দিছে, আমি সিরিয়াল ধরে যে ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে আমার 100 টাকা তেল শেষ। চাহিদা মতো তেল সরবরাহ না থাকায় বেগ পাওয়ার দাবি পাম্প কর্তৃপক্ষের। বিশ্ববাজারে যেটা তেল সংকট হয়েছে, এটা সরকারের নীতিমালা মেনে আমাদের চলতে হচ্ছে। কাস্টমার নিয়ে আমাদের প্রত্যেক দিন তর্কাতর্কি হয়। জ্বালানি সংকট আরো প্রকট হলে আছে পর্যটন খাতেও বিরূপ প্রভাব পড়ার শঙ্কা। ঈদ পরবর্তী অবস্থায় পর্যটকরা এখানে ঘুরতে আসেন বিভিন্ন জায়গা থেকে। তো সেই হিসাবে হোটেল মোটেল জম থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, এবং ঢাকা চিটাং থেকে বিভিন্ন জেলা থেকে গাড়ি আসে। ওই গাড়িগুলোতে অতিরিক্ত কিছু চাহিদা দরকার। পর্যটন জেলা হিসেবে বিশেষ বিবেচনায় তেল সরবরাহ বাড়ানোর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। অর্থ সংকট ও নানা জটিলতায় 1.5 দশকেরও বেশি সময় ধরে বারবার পিছিয়েছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট প্রকল্প। তবে এবার 2029 সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম চালুর পরিকল্পনা করেছে সরকার। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে আগামী মাসে। এই ইউনিট চালু হলে শুধু তেল পরিশোধ বা আর্থিক সাশ্রয় নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা 70 লাখ টনের বেশি। এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি প্রায় 20% পূরণ করে। বাকি তেলগুলো পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়। ইস্টার্ন রিফাইনারি মধ্যপ্রাচ্য ছাড়া অন্যান্য দেশের ক্রুড পরিশোধন করতে পারে না। আমদানি করা ক্রুড পরিশোধন করে পেট্রোল, অকটেন, ডিজেল, বিটুমিন, এলপিজি, জেট ফুয়েল সহ 17 ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট উৎপাদন করা হয়। 1968 সালে নির্মিত ইস্টার্নের দ্বিতীয় ইউনিট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয় 2010 সালে। 15 বছর ধরে ঢিমেতালে চলা প্রকল্পটির বাস্তবায়নে নির্মাণ ব্যয় 42,000 কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার 2025 সালের শেষের দিকে 31,000 কোটি 57 লাখ টাকা খরচ করে রিফাইনারি সম্প্রসারণ প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেয়। দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের জন্য প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। আমাদের ইস্টার্ন রিফাইনারি একটা এক্সপানশন করার একটা কথা ছিল, ইউনিট 2। সেটা যদি বাস্তবায়িত হতো তাহলে এই হরমুজ প্রণালী রিলেটেড ক্রুড ছাড়া আরও অন্যান্য দেশের ক্রুডও এখানে রিফাইন করা যেত। তো আমাদের এখন অবিলম্বে দ্বিতীয় রিফাইনারি করার দিকে যেতে হবে।
মধ্যপ্রাচ্যের ক্রুডের পাশাপাশি অন্যান্য দেশের ক্রুডও পরিশোধনের ব্যবস্থা থাকবে নতুন এই রিফাইনারিতে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সেকেন্ড ইউনিট, যেটির কাজ অচিরে শুরু হবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ, সেই ইউনিটটা যদি আমরা চালু করতে সক্ষম হই তাহলে আপনারা দেখবেন সক্ষমতা বাড়বে, ভিন্ন ভিন্ন সোর্সের ক্রুড রিফাইন করবার ক্যাপাসিটি থাকবে, সেই প্রযুক্তি আমরা ইনকর্পোরেট করবো ইনশাল্লাহ। প্রস্তাবিত দ্বিতীয় ইউনিট চালু হলে দেশে পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন সক্ষমতা হবে দ্বিগুণ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এই ডিএপি সার কারখানাটিতে শনিবার সন্ধ্যায় 7:30টায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত কারখানাটি নাইট্রোজেন ফসফরাস সমৃদ্ধ সার উৎপাদন ও সরবরাহ করত। সুসময়ী সারের ব্যবহার দেশের কৃষি পণ্য উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে গেল 4 মার্চ গ্যাস সংকটে সিইউএফএল ও কাফকোতে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে করে অ্যামোনিয়ার সরবরাহ বন্ধ হয়ে পড়লে সংকটে পড়ে ডিএপি কারখানার উৎপাদনও। কারখানাটিতে দৈনিক 800 মেট্রিক টন উৎপাদন ক্ষমতার 2টি ইউনিট রয়েছে। 2026 সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে চট্টগ্রাম বন্দরে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির বিষয়ে পর্যালোচনা করছে সরকার। দুপুরে চট্টগ্রাম বন্দরে কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের কথা জানান নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, বন্দরে পূর্বের সকল অনিয়ম খতিয়ে দেখা হবে। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বে টার্মিনাল নির্মাণ সহ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি। চট্টগ্রাম পোর্ট কন্টেইনার টার্মিনাল যেগুলি আছে সেইগুলিকে আরও কিভাবে ফাংশন করানো যায়, আমদানি রপ্তানি বাণিজ্য আরও কিভাবে বাড়ানো যায়, ব্যয় কমানো যায়, অল্প সময়ে করা যায়, সেই ব্যাপারগুলিতে আমরা সরজমিনে দেখলাম, জানলাম। চট্টগ্রামের সিআরবিতে হবে ইউনাইটেড গ্রুপের হাসপাতাল। রেলমন্ত্রী দেখতে যাবেন, সেই জোর গুঞ্জন চলছে শহর জুড়ে। নগরের ফুসফুস বলে খ্যাত সিআরবির শতবর্ষী গাছ বাঁচাতে আবারও বিক্ষোভ বাড়ছে সচেতন নাগরিকদের মাঝে। আন্দোলনে নেমেছে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শতবর্ষী গর্জন ও শিরীষ গাছ আর লতা ও ঔষধি মিলিয়ে সিআরবিতে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আছে 223টি। নগরের প্রাণকেন্দ্রে সবুজের এই সমারোহকে বলা হয় চট্টগ্রামের ফুসফুস। 2021 সালে সরকারি বেসরকারি অংশীদারিত্বে সিআরবিতে 2 ধাপে মোট 500 শয্যার একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তখন নাগরিক সমাজের 482 দিনের টানা নজিরবিহীন আন্দোলনে সেই উদ্যোগ স্থগিত করা হয়। রেল, সড়ক ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। এই খবরে তৈরি হয়েছে উত্তেজনা। রবিবার সকাল থেকে সিআরবিতে এর বিরুদ্ধে মানববন্ধন শুরু করেন চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা। হাসপাতাল প্রয়োজন, কিন্তু এই জায়গায় আমরা হাসপাতাল করতে দেব না। এখানে কোনো ধরনের দুর্নীতিবাজ লোক এসে যেন হসপিটাল না করতে পারে। এখনো হচ্ছে মনে হয় যে এটা একটা উত্তম জায়গা যেখানে লোকজন আসতে পারে, বেড়াতে পারে। তো এইটাকে ধ্বংস করার পায় তারা, এটা হয় যারা ব্যবসা করে তাদের কাছে তো মানবিক কিছু নেই। প্রত্যেকটা গাছ যেমন একটা ফুসফুস, এই ফুসফুসকে ধ্বংস করে নতুন ফুসফুসের জন্য হাসপাতাল দরকার নাই, অন্য জায়গায় দরকার, এখানে দরকার নেই। এইখানে জনগণকে বিপক্ষে রেখে যদি রাজনীতি করতে হয় করতে পারে, কিন্তু এটার ভবিষ্যৎ থাকে না। নগরীর অন্য একটি অনুষ্ঠানে সিটি মেয়র বলেছেন, সিআরবিতে গাছ কেটে কোনো হাসপাতাল করতে দেয়া হবে না। সিআরবিতে কখনো কোনো হসপিটাল কিংবা স্থাপনা আমরা করতে দিব না, এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না। পুরানো যে হসপিটালটা আছে ওইখানে দরকার হলে ওটা ভেঙে কিভাবে এটা সুন্দর হসপিটাল করা যায়, কাজে ওই জায়গায় আমরা হয়তো আশা করতে পারি পুরানো বিল্ডিংয়ে, কিন্তু নতুন কোনো স্থাপনা সেখানে হবে না। চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্রের এই সবুজ বাঁচানোর আন্দোলনে একজোট হয়ে নেমেছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, যে কোনো মূল্যে রক্ষা করতে হবে শহরের ঐতিহ্য। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে খাল নালা পরিষ্কার কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর জামাল খানের লিচু বাগান এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র বলেন, গত বছর খাল নালা পরিষ্কারের মাধ্যমে ৫০ থেকে ৬০% জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছিল। এবারও প্রায় ১৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জামাল খান থেকে শুরু হয়ে এই কার্যক্রম প্রতিটি ওয়ার্ডে বাস্তবায়িত হবে। সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সমন্বয়ে কাজ করতে পারলে ৭০ থেকে ৮০% পর্যন্ত জলাবদ্ধতা কমানো সম্ভব হবে। রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজারের জেলা জুড়ে কাল থেকে শুরু হচ্ছে শিশুদের জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সের ৫,৩৬,৯৭০ জন শিশুকে এই টিকা দেওয়া হবে। এর মধ্যে ৩,৫৮,৯৪২ জন স্থানীয় এবং ১,৭৮,০২৮ জন রোহিঙ্গা শিশু। দুপুরে জেলা ইপিআই সেন্টার সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, ৯টি উপজেলায় ১,৭৮২টি কেন্দ্রে স্থানীয় শিশুদের টিকা দেওয়া হবে। রোহিঙ্গা শিশুদের টিকা দেওয়া হবে ২৬শে এপ্রিল থেকে ৭ই মে পর্যন্ত। খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৫ বছরের কম বয়সী ১.৫ লাখ শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনা হচ্ছে। কাল থেকে ১০ই মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। রাঙামাটিতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৬৪,৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুপুরে এক সভায় বক্তারা বলেন, শিশুদের হাম রুবেলার চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সচেতন হতে আহ্বান জানানো হয়। এদিকে খাগড়াছড়িতে ৭৯,৪৩২ জন শিশুকে টিকা দেওয়া হবে। জেলার 9টি উপজেলার ১,৫১৯টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ভাড়ায় চালিত একটি মিনি কারে আগুনের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। ভোরে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল মেরিন ড্রাইভ এলাকায় দুর্ঘটনা ঘটে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হাসান জানান, টেকনাফ শাপলা চত্বর থেকে 4 জন যাত্রী নিয়ে প্রাইভেট গাড়িটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িতে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তে সেই আগুন দাও দাও করে জ্বলতে শুরু করে। গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এ সময় গাড়ির চালক অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নেই কোনো পিলার, পুরো মসজিদ দাঁড়িয়ে দেয়ালের উপর। মেঝেতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের শিলা বা শীতল পাথর, যা বর্তমান সময়ে অত্যন্ত বিরল। চমকপ্রদ এই নির্মাণ শৈলী কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রীয় জামে মসজিদের। এটি দেশের অন্যতম বৃহৎ এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। খরস্রোতা কর্ণফুলী নদীর নীল জলরাশির পাশেই সুউচ্চ সবুজ পাহাড়। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে অনন্য এক স্থাপত্য। কাপ্তাই বাঁধের পাশেই ১৯৫৩ সালে নির্মিত মসজিদটি স্থাপত্য শৈলী আর প্রাকৃতিক প্রকৌশলের এক অভূতপূর্ব নিদর্শন। সুনিপুণ কারুকার্য নজর কাড়ে সবার। বিশেষ নির্মাণ শৈলীর কারণে প্রচণ্ড গরমেও মসজিদের ভেতর থাকে শীতল। ১৩,০০০ বর্গফুটের মসজিদটিতে একসাথে ৪ থেকে ৪,৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। স্তম্ভ না থাকায় প্রত্যেকেই খতিব কিংবা ইমামকে দেখতে পান। প্রায় ৫-৬ হাজার মানুষ একত্র নামাজ আদায় করে। তারপরে এইখানে মসজিদটা ঠান্ডা। তো বিশাল একটা মসজিদ, মধ্যখানে কোনো পিলার নাই। এরকম মসজিদ আমাদের মনে হয় বর্তমানে বাংলাদেশেও কোথাও আছে কিনা আমি মনে হয় জানি না বা দেখি না। তবে ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংস্কারের অভাবে এখন জরাজীর্ণ। নানা সংকটে হারাতে বসেছে ঐতিহ্য। অর্থের প্রয়োজন নাই, অর্থ না থাকার কারণে এবার দেখেন এই অবস্থা হয়ে গেছে। উপর থেকে পানি পড়ে, বৃষ্টি আসলে পানি পড়ে এগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে উপর সিলিংগুলো নষ্ট হয়ে গেছে, দেওয়ালে অনেক জায়গা ফাটল ধরে গেছে, ফাটছে। ঐতিহ্যবাহী মসজিদটির মৌলিকতা ধরে রেখে সংস্কার ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা দেওয়ার দাবি স্থানীয়দের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। ডিবিসি চট্টগ্রাম সংবাদে ছিল এখনকার মতন। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।